এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর বেঙ্গলের প্রথম অধ্যায় বোঝাপড়ার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে এই অধ্যায়টা আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এই কবিতাটার বিষয় সংক্ষেপ আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো, অথবা প্লেলিস্ট অন করেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা এই অধ্যায়ের প্রশ্ন উত্তর করার আগে কবিতাটা ভালোভাবে পড়বে, কবিতাটা 3-4 বার করে পড়বে, তাহলে তোমরা খুব সহজে মানেটা বুঝতে পারবে এবং তখন তোমাদের সব প্রশ্নের অ্যান্সার করা ইজি হয়ে যাবে। খুব সহজেই তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। আর ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তর হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। এখানে পত্রিকায় হবে, অন্তস্থ করে নেবে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? উত্তর হবে ভারতের অন্যতম প্রতিবেশী দেশ বাংলাদেশে তার লেখা আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। 1 প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এরপর 2 প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন দেখো, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বুঝিয়েছেন জীবনের অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে নিজের অস্তিত্বকে রক্ষা করতে হবে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে, এটাই সবার চেয়ে শ্রেয়। 2 নম্বর প্রশ্ন দেখো, ঘটনার সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, আমাদের জীবনে অনেক সময় যেখানে বিপদের কোনো আশঙ্কা থাকে না সেখানেই বিপদ ঘটে যায়। কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকা জাহাজডুবির মতো বিপদ ঘটে যায়। সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতায় এগিয়ে চলাই কবির মতে কাঙ্ক্ষিত। 2 নম্বর প্রশ্ন দেখো, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় উদ্ধৃতাংশে লেখক বোঝাতে চেয়েছেন জীবনে আমরা যা চাই তা সবসময় পাই না, না পাওয়ার বেদনা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে, কিন্তু আমরা যদি নিজেদের সামর্থ্য ও চাহিদাগুলোর সাথে সামঞ্জস্য বজায় রাখি তাহলে সহজে আমরা জীবনে সুখী হতে পারবো। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় ধৃত অংশে জীবনের এক কঠিন পরিস্থিতি ব্যক্ত হয়েছে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো নিজের জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে এবং তখন সে মনে করে যে মৃত্যুতেই বুঝি তার সমস্ত দুঃখের অবসান ঘটবে। কিন্তু যখন মৃত্যু কাছে চলে আসে তখন মানুষ আকুল হয়ে ভাবে যে জীবনে বেঁচে থাকাই হচ্ছে শ্রেয়। এ জীবন বড়ই সুন্দর, জীবনের এই কঠিন পরিস্থিতি কিন্তু চিরস্থায়ী নয়। যখন কঠিন পরিস্থিতি কেটে যায় তখন আবার ভালো সময় আসে। তাই মানুষ এবং প্রকৃতির মাঝে বেঁচে থাকাই জীবনের চরম সার্থকতা। 5 নম্বর প্রশ্ন দেখো, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, হর্ষদ্বয় ধ হবে এখানে। উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে কবি মানুষের সংসার জীবনের প্রতি মোহ ও আসক্তির স্বরূপ ব্যক্ত করেছেন। আশা আকাঙ্ক্ষা মায়া মমতা মোহ পাশে ব্যক্তি জীবন আবর্তিত হয়। কোনো ব্যক্তি আমাদের প্রিয় হলেও অনিবার্য নয়, তাই প্রিয়জনদের বিচ্ছেদে ব্যক্তি জীবনের শোক হলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে। জীবনের এই সর্বজনীন বিস্তৃতি আলোচ্য অংশে বর্ণিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া নামক কবিতায় মনের সঙ্গে বোঝাপড়া করার প্রসঙ্গে আলোচনা করেছেন। আমাদের জীবনের সুখ দুঃখ চাওয়া না পাওয়া হতাশা ঝেড়ে ফেলে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
যদি আমরা চাহিদার উপর বেশি নজর দিই তাহলে কোনোদিনই সুখী হতে পারবো না। জীবনের সমস্ত প্রতিবন্ধকতায় ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে আমাদের মেনে নিতে হবে। এভাবেই মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। এরপর 2 থেকে 7 নম্বর প্রশ্ন দেখো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সে কার্যটি শীঘ্র সারতে হবে কেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় উদ্ধৃত অংশে কবি বলতে চেয়েছেন যে জীবনে না পাওয়ার হিসাব কষতে কষতে অনেক সময় আমরা পাওয়ার সুখটুকু হেলায় হারিয়ে ফেলি আর না পাওয়ার বেদনায় হাহাকার করি। এই কার্যটা বলতে কবি এখানে হাহাকার করারটা কেটে দেবে, হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, মানুষ না চাইলেও তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কার্যকারণ মানুষের নিয়ন্ত্রণে থাকে না। এই ঘটে যাওয়ার ঘটনার জন্য হাহাকার করে সময় নষ্ট করা অর্থহীন। এই সমস্ত দুর্ভাগ্যকে জয় করে মানুষকে এগিয়ে যেতে হবে। তাই কবি না পাওয়ার হাহাকারের মতোই অনুচিত কাজে অযথা সময় নষ্ট না করে সেটা শীঘ্রই শেষ করতে বলেছেন। হবে। এরপর 2 থেকে 8 নম্বর প্রশ্ন দেখো, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি মনের ঘরে আধার দূর করে আলোকময় হয়ে ওঠার কথা বলেছেন। প্রদীপ অন্ধকার দূর করে আলোকিত করে। কবি আলোচ্য কবিতায় মানুষের ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আবদ্ধ মনের অন্ধকারকে দূর করার ইঙ্গিত দিয়েছেন। এভাবেই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব। এখানে জ্বালানো হবে, চালানো হয়ে গেছে, বর্গের জয় বয় লিখে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 থেকে 9 নম্বর প্রশ্ন, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে বোঝাপড়া নামক কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মনকে বোঝাপড়া করে চলতে হবে। জীবনের ক্ষেত্রে কে কত বেশি পেল, জীবন পথে কে কতখানি এগিয়ে গেল, এইসব তুলনামূলক চিন্তা জীবনের নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এগুলো ভুলে গিয়ে জীবনকে মঙ্গলময় করে আলোকিত করার পথে এগিয়ে যেতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 থেকে 10 নম্বর প্রশ্ন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে কবি জীবনের পরম সত্যকে বর্ণনা করেছেন। জীবন মসৃণ নয়, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে জীবনে অগ্রসর হতে হয়। জীবন নিয়ে হবে, রটা কেটে দেবে, তবেই আমরা সাফল্য অর্জন করতে পারি। প্রকৃতির বুকে যখন দুর্যোগ আসে, জাহাজ যেমন তার দীর্ঘ পথে অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে প্রতিকূলতাকে অতিক্রম করে নিরাপত্তায় আসে, ঠিক তেমনই মানব জীবনেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয়। ভালো মন্দের মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে চলতে হয়। এই বাধা বিপত্তি জয় করাকে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে। তাহলে 2 দাগের প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এরপর 3 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3 দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। সত্যেরে লয়কার হবে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশের বক্তব্যে আমি কবির সাথে একমত। জীবনে চলার পথে নানা বাধা আসবে এবং সেই বাধা আমাদের জীবনকে বিপন্ন করে তোলে। হঠাৎ করে পাওয়া আনন্দে আত্মহারা হলে চলবে না, তেমনই সামান্য দুঃখ কষ্টে আমাদের ভেঙে পড়লেও চলবে না। সহনশীলতার সঙ্গে আমাদের বাধাকে অতিক্রম করতে হবে। জীবনের ওঠানামাকে আমাদের সহজভাবে মেনে নিতে হবে। জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন সত্যকে সহজভাবে মেনে নিতে হবে। এভাবেই আমি জীবনে চলার পথে নানা বাধা বিপত্তিকে অতিক্রম করতে চাই। এরপর 3 থেকে 2 নম্বর প্রশ্ন দেখো, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশে কবি যেমন জীবনের ভালো মন্দ যাই আসুক না কেন সত্যকে সহজভাবে মেনে নিতে বলেছেন এবং তার জন্য মনকে বোঝাতে বলেছেন, এবং সেই রকমই কবির মতো আমিও মাঝে মধ্যে নিজের সঙ্গে কথা বলি।
এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, জীবনে চলার পথে আমাদের নানান রকম বাধার সম্মুখীন হতে হয় এবং তখন থেমে থাকলে হবে না, আমাদের জীবনে এগিয়ে চলতে হবে। যেমন প্রতি বছর পরীক্ষায় আমার ভালো ফল নাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে হতাশ হয়ে পরীক্ষায় খারাপ ফল কেন হলো তার কারণ খোঁজার চেষ্টা করতে হবে এবং আরও পরিশ্রম করে জীবনের পথে এগিয়ে যেতে হবে সাফল্য অর্জনের জন্য। নতুন উদ্যমে নিজেকে তৈরি করতে হবে আগামী পরীক্ষার জন্য। এভাবেই মনকে বুঝিয়ে জীবনে চলার পথে সমস্ত বাধাকে আমি অতিক্রম করতে চাই। নেক্সট প্রশ্ন দেখো, 3-এর দাগে 3 নম্বর প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে তেমন করে বলতে মন থেকে হাত বাড়ানোর কথা বোঝানো হয়েছে। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, মানুষ অনেক সময় নিজের অহংবোধে মগ্ন থাকে, তখন তারা জগতের প্রকৃত সুখ থেকে বঞ্চিত থাকে। কিন্তু এই অহংকারকে সরিয়ে ফেলে মানুষ যদি নিজের চারিদিকের আড়াল সরিয়ে সকলের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে, তবে সে বিশ্বাস উপলব্ধি করতে পারবে। তেমন করে প্রাণের অন্তঃস্থল থেকে হাত বাড়াতে হবে সকলের কাছে, বিশ্ব প্রকৃতির কাছে। মনের আধার রেখে চললে এই সুখ পাওয়া যাবে না। মনের অন্ধকারকে দূরে সরিয়ে রেখে এগিয়ে আসতে হবে, তখন নিজের সুখে সমস্ত জগৎকে সুখী বলে মনে হবে। তাহলে 3-এর দাগে 3টে প্রশ্ন ছিল, তাহলে 3টে প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। এরপর 4-এর দাগের প্রশ্ন দেখো, নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। প্রথমটা দেখো, বোঝাপড়া। বো হচ্ছে মুক্ত দল, ঝা মুক্ত দল, প মুক্ত দল আর রা হচ্ছে মুক্ত দল। পরের শব্দটা দেখো, কতকটা। ক হচ্ছে মুক্ত দল, তক হচ্ছে রুদ্ধ দল আর টা হচ্ছে মুক্ত দল। পরেরটা দেখো, সত্যে রে। সৎ হচ্ছে রুদ্ধ দল, তে হচ্ছে মুক্ত দল, রে হচ্ছে মুক্ত দল। নেক্সট শব্দটা দেখো, পাঁজরগুলো। পা হচ্ছে মুক্ত দল, জ্বর হচ্ছে রুদ্ধ দল, গু হচ্ছে মুক্ত দল, লো হচ্ছে মুক্ত দল। পরেরটা দেখো, বিশ্বভুবন। বিষ হচ্ছে রুদ্ধ দল, শো হচ্ছে মুক্ত দল, ভূ হচ্ছে মুক্ত দল আর বন হচ্ছে রুদ্ধ দল। লাস্ট ওয়ার্ডটা দেখো বা লাস্ট শব্দটা দেখো, অশ্রুসাগর। ওষ হচ্ছে রুদ্ধ দল, রু হচ্ছে মুক্ত দল, সা হচ্ছে মুক্ত দল, গড় হচ্ছে রুদ্ধ দল। এরপর 5-এর দাগের প্রশ্ন দেখো, নিচের প্রতিটি শব্দে 3টি করে সমার্থক শব্দ লেখো। প্রথম শব্দটা দেখো, মন। মন হচ্ছে হৃদয়, অন্তর, চিত্ত। তোমাদের যদি অন্য কোনো শব্দ জানা থাকে সেটাও তোমরা লিখতে পারো। এর পরের শব্দটা দেখো, জখম। জখম হচ্ছে আঘাত, ক্ষত, আহত। নেক্সট শব্দ হচ্ছে ঝঞ্ঝা, ঝড়, ঝটিকা, তুফান। পরের শব্দটা দেখো, ঝগড়া, কলহ, বিবাদ, দ্বন্দ্ব। নেক্সট শব্দ দেখো, সামান্য, কম, অল্প, নগণ্য। এর পরের শব্দটা দেখো, শঙ্কা, ভয়, আশঙ্কা, আতঙ্ক। লাস্ট শব্দটা দেখো, আকাশ, গগন, অম্বর, শূন্য। এরপর 6 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো। 1 হচ্ছে আধার। আধারের বিপরীত হচ্ছে আলো। আলো, আধার জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পরের শব্দটা দেখো, সত্য। সত্যর বিপরীত শব্দ হচ্ছে মিথ্যা। সকলেরই সত্য মিথ্যা যাচাই করা উচিত। নেক্সট ওয়ার্ড হচ্ছে দেখো, দোষ। দোষের বিপরীত শব্দ গুণ। দোষ গুণ নিয়েই মানুষের চরিত্র গঠিত হয়। এর পরের শব্দটা হচ্ছে আকাশ। আকাশের বিপরীত শব্দ হচ্ছে পাতাল। আকাশ পাতাল ভেবে সময় নষ্ট না করে কাজে মন দেওয়া উচিত। নেক্সট শব্দ বা লাস্ট শব্দটা দেখো, সুখ। অপোজিট হচ্ছে দুঃখ। সুখ দুঃখ জীবনের অঙ্গ। আজকে আমি অনুশীলনের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নাও, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।